একটু বুঝতে হবে আপনাদেরকে। দেখেন A480 ভোল্ট 60 Hz delta connected 4-pole synchronous generator has the OCC shown in figure 423A. This generator has a synchronous reactance of 0.1 ohm and armature resistance of 0.015 ohm. At full load, the machine supplies 1200 ampere at 0.8 power factor lagging. Under full load conditions, the friction and windage losses are 40 kilowatt and the core losses are 30 kilowatt. Ignore any field losses. এরপরে আপনাকে 1 থেকে এই 6টা A থেকে F পর্যন্ত বের করতে হবে। এখানে পরীক্ষার ধরন অনুযায়ী আপনাকে অথবা 4টা দিতে পারে বা 6টা দিতে পারে, এটা এক্সামিনার যেটা বলে। এই কোশ্চেন হুবহু আপনার মানে হুবহু না, কিছু কাটছাট করে হচ্ছে বিভিন্ন নিয়োগ পরীক্ষাতেও আসে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, যে কোনো একটা ম্যাথ করতে হইলে আপনাকে আগে ওইখান থেকে ইনফরমেশনকে রিট্রিভ করতে জানতে হবে। আপনি যদি ইনফরমেশন না জানেন তাহলে কিন্তু সমস্যা। এখানে খেয়াল করে দেখেন, এই পুরো কন্ডিশনটার মধ্যে আপনাকে যে জিনিসটা আগে আইডেন্টিফাই করতে হবে যে এটা হচ্ছে একটা ডেল্টা কানেক্টেড সিস্টেম। ফার্স্ট অফ অল এটা আপনি বের করলেন যে এটা হচ্ছে একটা ডেল্টা কানেক্টেড সিস্টেম। একটু পিছনে জাস্ট বোর্ডের অর্ধেক আচ্ছা, এটা হচ্ছে একটা ডেল্টা কানেক্টেড সিস্টেম। এখন আরেকটা বিষয় আপনাকে বুঝতে হবে, সিনক্রোনাস রিঅ্যাক্ট্যান্স যেটা সেটা হচ্ছে যে এক্সএসটা কত 0.1 ওহম আর আপনার আর্মেচার রেজিস্ট্যান্সটা হচ্ছে RA 0.015 ওহম। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এই জিনিসগুলো আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে, তারপরে আমি ফুল লোড কন্ডিশন এগুলোতে পড়ে আসছি, এটা এখন আমার প্রয়োজন নাই। What is the speed of rotation of this generator? আরেকটা বিষয় এখানে বলা আছে OCC shown in figure 423A। এই OCC কার্ডটা আপনাকে কিন্তু অবশ্যই দিয়ে দেওয়া হবে, যদি না দিয়ে দেওয়া হয় আপনি এটা করতে পারবেন। এটা কেন দিয়ে রাখছি সেটা হচ্ছে, একটা হচ্ছে ওপেন সার্কিট ক্যারেক্টারিস্টিক্স প্রভিশনটা, যেখানে আপনার আর্মেচারের যে স্টেটরের যে সাইডটা সেটা সম্পূর্ণভাবে ওপেন আছে, আপনি হচ্ছে এর করেসপন্ডিং ভোল্টেজগুলো মাপবেন। হ্যাঁ, সো আমি ওপেন সার্কিট টার্মিনাল ভোল্টেজগুলো মাপছি। ফিল্ড কারেন্ট দেখেন 0 থেকে আস্তে আস্তে বাড়ায়া 10 পর্যন্ত আছে, ঠিক আছে? সো এটাই হচ্ছে এখানে বলছে, আর কিছু না। এখন এখানে ফার্স্ট অফ অল হোয়াট ইজ দ্য স্পিড অফ রোটেশন অফ দিস জেনারেটর, আমরা এই একটা ইকুয়েশন অনেক আগে কিন্তু জানছি। নাম্বার এটা খেয়াল, এটা দরকার না, এটা পরে আমি আসছি। ফার্স্ট অফ অল যেহেতু এটা ডেল্টা কানেক্টেড হওয়ার সুবাদে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ কিন্তু সমান, এইটুকু মনে রাখেন। কিন্তু লাইন কারেন্ট হচ্ছে ফেজ কারেন্টের √3 টাইমস। এই দুইটা জিনিস আপনাকে একটু মাথায় রাখতে হবে। বলো ডেল্টা কানেক্টেড এর কারণে। হ্যাঁ, যদি আমি একই ম্যাপ ওয়াই কানেক্ট করে দিতাম ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যেত, জাস্ট একটা কথা যদি পরিবর্তন হতো। সেই ক্ষেত্রে কি হইতো স্যার? সেই ক্ষেত্রে ওয়াই কানেক্টেড যদি হইতো, ওয়াই কানেক্টেড হইলে জাস্ট এটার অপোজিট হইতো। VL is equal to √3V5, IL is equal to I5, এরকম আর কিছু না। এখন আপনি খেয়াল করে দেখেন, যেহেতু আমি শুধু এই ম্যাথের কথাটুকু বলতেছি, এখানে যদি আমরা দেখি, ফার্স্ট অফ অল আমরা সিনক্রোনাস জেনারেটরের মেকানিক্যাল যে রোটেশনটা হয় রোটরের, ওইটার সাথে ফ্রিকোয়েন্সির যে সম্পর্ক সেটা আমরা কি জানি, F is equal to 100 NP divided by 120। তাহলে আমরা n এর ভ্যালুটা কি বের করতে পারি, রোটেশন 120F divided by P। এখন কি বলা আছে, নাম্বার অফ পোল কত, নাম্বার অফ পোল 4 দেওয়া আছে, বাংলা কথায় লেখা আর কি, ইংলিশ ওয়ার্ডে লেখা। সো এখানে আপনি 120 টাইমস 60 হার্জ, এটা আমেরিকান চ্যাপ্টার নিয়ে আমেরিকান কনটেক্সটে কনসিডার করেছেন, এখানে 60 হার্জ, আমাদের বাংলাদেশে 50, সো 60 হার্জ ডিভাইডেড বাই কয়টা পোল 4। এখন দেখেন তো কত আসে, 15, তাই না? কত আসে দেখেন, ক্যালকুলেটর চেপে দেখেন,
1200 1800 রেভলিউশন পার মিনিট। স্যার 50 হার্জ ধরে যদি আমরা করি তাহলে হবে না? হ্যাঁ 50 হার্জ ধরে করতে হবে না আমাদের? 50 হার্জ এর আপনি করতে পারবেন না, যেহেতু আপনাকে বইয়ে বলে দেওয়া আছে কোশ্চেনে 60 বলে দেওয়া আছে, 60 করতে হবে। বাংলাদেশে দিলে 50 করে দেয়। যদি কোশ্চেনে লেখা থাকে বাংলাদেশ তাহলে বাংলাদেশ না, কোশ্চেনে যা লেখা থাকবে 100 হার্জ থাকলে 100 হার্জ, কিন্তু সারা দুনিয়াতে 50 60 50 60। এখানে কেন 50 কেন 60 না, এখানে কারণ আছে। এখানে আসলে ইউনিফর্ম হওয়াটা একেবারেই উচিত ছিল, এটা না হওয়াটা আমাদের জন্য ব্যর্থতা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। কিন্তু অনেক ডিসিশন হচ্ছে মানে অনেক কিছুর উপরে চিন্তা করে করতে হয়। তো যাই হোক, ইউনিফর্ম হলে সবার জন্য ভালো হবে সারা দুনিয়াতে, বাট এক একটা রিজিয়নে কেউ 60 চালায়, কেউ 50 চালায়। ওকে ফাইন। সো যদি কেউ 50 লেখে, আপনাকে এখানে 50 হার্জ দেওয়া লাগবে। মানে এই যে দেখেন এখানে ম্যাথে কিন্তু একদম সিম্পল কথা, সেখানে বলে দেওয়া আছে 60 হার্জ। 50 হার্জ আপনি 50 বলবেন, মুখস্থ করার কোনো সুযোগ নেই। তো নাম্বার এটা আমাদের হয়ে গেল। এই নাম্বার একটা কি বুঝতে পারছেন? আপনারা সবাই বুঝছেন? আপনি বুঝছেন? স্যার যদি কোনো কিছু দেওয়া না থাকে তাহলে আমরা কি 50 হার্জ ধরে করে ফেলতে পারবো? অবশ্যই দেওয়া থাকবে। দেওয়া থাকবে, এটা তো প্রথমেই দেওয়া আছে কোশ্চেন। আপনার কোশ্চেন প্রথমেই দেওয়া আছে। আর যদি কিছু দেওয়া না থাকে, আপনি তাহলে শুধু এক লিখে আসবেন। ফ্রিকোয়েন্সি। আচ্ছা ঠিক আছে, এরকম আমরা এরকম বেশ কিছু ম্যাথ আমাদের কলেজে আমাদের স্যার এরকম করতেন যে এই ভ্যালুটা দিত না। হ্যাঁ ভ্যালু নাই তাহলে কেমন করবো? আরে ভ্যালু না তাহলে জেনারেল সিম্বল দিয়ে দাও, এ এর জায়গায় দিয়ে দাও, বি এর জায়গায় বি, সি এর জায়গায় সি, সমস্যা নেই। সো দিস ইজ দ্যাট। এটা তোলার কোনো প্রয়োজন নাই, তুলতে পারে, লাস্টের কয়েকটা তোলা লাগবে। এই ফাইন। এখন ফার্স্ট অফ অল আরেকটা দেখেন, নাম্বার বি যেটা বলছে, how much field current must be supplied to the generator to make the terminal voltage 480 volt at no load? মানে আপনাকে এখন ফিল্ড কারেন্ট কি, মানে ওই যে ডিসি এক্সাইটেশন এখানে ফিল্ড কারেন্ট আপনাকে দেয়া লাগবে, এখন কতটুকু দেয়া লাগবে এটা আপনাকে চিন্তা করতে হবে। ফার্স্ট অফ অল একেবারে খেয়াল করে দেখেন, এই মেশিনটাতে ডেল্টা কানেক্টেড, তার মানে আমি জানি আমার টার্মিনাল ভোল্টেজ আর আমার ফেজ ভোল্টেজ একই হবে। আর যেহেতু এটা ওসিসি নো লোড কন্ডিশন, তাহলে নো লোড কন্ডিশন অবস্থায় ডেফিনেটলি VT V5 EA, এবং আমাকে বলে দেওয়া আছে যে টার্মিনাল ভোল্টেজ 480 হতে হবে, তাহলে এটা 480 থাকবে, তাই না? তাহলে আমার ফিল্ড কারেন্ট কত হবে? এখন ওপেন সার্কিট কন্ডিশনে গ্রাফ তো আমাকে দিয়ে দেওয়া আছে, খুবই সিম্পল। এই গ্রাফটা দিকে খেয়াল করেন, ওপেন সার্কিট ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ এটা, সেখানে আমাকে 480 বের করতে হবে। একেবারে চোখের দেখেন সিম্পল একটা, এখন কারো কারো 19 বুঝে দেওয়া আছে 4.8। তো এখানে দেখেন আপনি যদি 480 আমি ধরে নিলাম, একেবারে ধরে ধরে এখানে আসেন, আসার পর পরে একেবারে নামান, এটা আসলে 4.5 আসে। আচ্ছা এখন যদি বলেন যে স্যার আমি হয়তো 4.4 দিলাম, 4.3 দিলাম, 4.8 দিলাম, হইতে পারে। এইটা হয়তো বা একটু এক্সামিনার আপনাকে কনসিডার করলেও করতে পারেন, এটা হচ্ছে ওনার সদিচ্ছার উপর, ওনার সদিচ্ছা বলতে ওনার ইচ্ছার উপর। অ্যানসার হচ্ছে 4.5। এখন একটু মার্জিনাল এরর তো হইতেই পারে, 4.6 4.7 বা 4.43 হতে পারে, তো সেই ক্ষেত্রে এটা কনসিডার করবে এক্সামিনার, সমস্যা নাই। সো আমি ওসিসি ফ্রম ওসিসি কার্ড আমি এটা বাই করতে পারি I is equal to 4.5 অ্যাম্পিয়ার। তার মানে আপনার ওপেন সার্কিট কন্ডিশনে আপনাকে যেটা ওপেন সার্কিট কন্ডিশনে আপনাকে যেটা করতে হবে, আপনার টার্মিনালে যদি 480 ভোল্ট আপনি এনশিওর করতে চান, আপনার ফিল্ড কারেন্ট হতে হবে 4.5 মিনিমাম। যদি এর থেকে কম হয় 480 আপনি মেইনটেইন করতে পারবেন না। এখন কেন 480 হবে না? কারণ হচ্ছে আপনার ফিল্ড সার্কিটের উপরে, ফিল্ড কারেন্টের উপরে ডিপেন্ড করে আপনি কতটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে পারতেছেন। যত বেশি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবেন ততই তো এটা আপনার ম্যাগনেটিক ওই ফিল্ডটাকে কাটবে রোটরটা, তাই না? আচ্ছা, সো এই জিনিসগুলা সিম্পল পার্ট, এটা একটু বুঝে নেন, এটা কিন্তু আপনাকে বুঝতে হবে, লেখার প্রয়োজন নাই, আপনি জাস্ট একটু দেখে নেন। আচ্ছা এটা হচ্ছে ফিগার থেকে আপনাকে পার্ট পেতে হবে। এখন লাস্টে আসি, ইফ দ্য জেনারেটিং সাপ্লাই ভোল্টেজ, 3 নাম্বারটাতে দেখি, নাম্বার 6, ইফ দ্য জেনারেটর ইজ নাও কানেক্টেড টু এ লোড। এখন কিন্তু এতক্ষণ
এতক্ষণ নাম্বার বি পর্যন্ত হচ্ছে কোনো লোড আমি কানেক্ট করি নাই। যেই লোডের সাথে কানেক্ট করলাম, লোড কানেক্ট করার সাথে সাথে আমাকে কারেন্ট ড্রপ হলো কত 1200 অ্যাম্পিয়ার এবং আমাকে পাওয়ার ফ্যাক্টর দেখালো 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং। How much field current will be required to keep the terminal voltage equal to 480? এখন খেয়াল করেন, আপনাকে নো লোড কন্ডিশন থেকে লোডিং কন্ডিশনে নিয়ে আসলো এবং সেখানে আপনার পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে 0.8, কারেন্ট ড্রপ হলো 1200 অ্যাম্পিয়ার। এখন আপনাকে ফিল্ড কারেন্ট কি করতে হবে? আপনি কিন্তু দেখেন লোড মানে কি বোঝা। আপনাকে যদি মনে করেন আপনার কাছে কোনো লোড নাই, আপনি যেই ফ্রিলি যেতে পারবেন, স্মুথলি যেতে পারবেন। আমি যদি বলি যে বাবা তুমি 10 কেজি ওজন বা 20 কেজি ওজন নিজের ঘাড়ে চাপায় তারপরে যান, আপনার যাইতে তো পারবেন, কষ্ট হবে না? জি স্যার। আমি যদি আপনাকে বলি যে আপনাকে 100 মিটার দূরত্ব খালি অবস্থায়, মানে আপনার শরীরে শুধু আপনি নিজের ওজন আর কাপড় চোপড় রয়েছে যেটা, এইটা 100 মিটার বা 1 কিলোমিটার আপনি যাবেন ঘন্টায় 5 কিলোমিটার বেগে, আপনার হাঁটার ধরনটা কি হবে? অবশ্যই আপনি খুব রিলিফ হেঁটে যেতে পারবেন, 1 কিলোমিটার অতিক্রম করতে পারবেন 5 কিলোমিটার বেগে। এখন আমি যদি আপনাকে বলি যে আমি আপনাকে 10 কেজি ওজন দিব, কিন্তু কন্ডিশন হচ্ছে 1 কিলোমিটার যাবেন, সেই 5 কিলোমিটার পার আওয়ার বেগে, সম্ভব না? অবশ্যই সম্ভব। সেই ক্ষেত্রে আপনাকে কষ্ট করতে হবে, অনেক কষ্ট করতে হবে। ইউ আর টেকিং সাম লোড। লোড মানে হচ্ছে বোঝা। এখন আমাকে বলে বেসিক কমন সেন্স কি বলে? ফিল্ড কারেন্ট তো অবশ্যই আমাকে বাড়াইতে হবে, কারণ এখন সে লোড চলে আসছে, বোঝা চলে আসছে। এখন 480 মেইনটেইন করতে হলে লোড ছাড়া অবস্থায় যে 480 যদি মেইনটেইন করতে যে স্মুথলি পারতো, যখন আমি লোড চাপাই দিব ডেফিনেটলি আমার বেশি লাগবে। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। অ্যাজ এন ইঞ্জিনিয়ার আপনাকে কিন্তু কমন সেন্স থাকতে হবে, ওকে? বুঝতে হবে। আপনি একটা পাওয়ার প্ল্যান্টে যদি বলেন যে এখানে কারেন্ট জেনারেট হচ্ছে 10 টু দি পাওয়ার 6 অ্যাম্পিয়ার, এটা কিন্তু ঠিক না, ওকে? আপনাকে একটু বুঝে শুনে অ্যানসার করতে হবে। সো এখানে খেয়াল করে দেখেন, একেবারে প্রথম কথা বলে থাকি যে এখানে খেয়াল করেন, এই জাস্ট একটু লাস্ট বলে রাখি যে দেখেন এখানে কারেন্ট 5.7 অ্যাম্পিয়ার, একেবারে লাস্টে, মানে কারেন্ট আপনাকে বাড়াতে হবে। আচ্ছা ঠিক আছে। এখন আমি ফার্স্ট অফ অল নাম্বার সি তে যেটা আসি, সিতে আপনাকে যেটা বলতে হবে যে জেনারেটর কত সাপ্লাই করতেছে? 1200 অ্যাম্পিয়ার। এখন 1200 অ্যাম্পিয়ার যে সাপ্লাই করতেছে সেটা হচ্ছে কি 1200 অ্যাম্পিয়ার যেটা সাপ্লাই করতেছে সেটা কিন্তু আপনার লাইন কারেন্ট, ফেজ কারেন্ট আপনি জানেন না। সো ফেজ কারেন্ট হচ্ছে এই IA হচ্ছে ফেজ কারেন্ট, কারণ ওই যে আর্মেচারটা কার, এটা তো একটা ফেজের কারেন্ট, এইজন্য এটা যারা হচ্ছে ওই ক্লাস মিস করছেন তারা হয়তো এটা বুঝতেছেন না যে IA টা কেন I5 হবে। আচ্ছা কিন্তু IA ক্লাসে দেখে নিন। সো আমি যদি এখান থেকে IA বাইর করতে চাই 1200 ওভার √3, পয়েন্ট কত আসে? 692.8 অ্যাম্পিয়ার, ওকে? এখন ফেজর ডায়াগ্রামে যদি আপনি এটা আগে যে বলি আপনাকে ফেজর ডায়াগ্রামটা ডেফিনেটলি এটা কিন্তু ল্যাগিং এ আছে। হ্যাঁ, সো এটা কি রকম হবে? 35 IA। এখন IA টা কত অ্যাঙ্গেলে আছে এটা আমি জানি না, ধরে নিলাম এটা থিটা। আচ্ছা এখন I তে যদি হয় তাহলে IA RA এটা সমান সমানিত হবে, তাই না? এটা এটার সাথে এটা মিল হবে IA RA। এরপরে এটা পারপেন্ডিকুলার মানে সমান্তরাল হবে যে এক্সএস IA, আর এটাকে আপনি জাস্ট মিলাই দিবেন, এটা হচ্ছে P। তাহলে এটা তো হচ্ছে আপনি ভেক্টর ডায়াগ্রাম যেটা হচ্ছে করার সেটা আপনি করে ফেলতে পারছেন, ওকে? আচ্ছা ঠিক আছে। এটা সো এখন এটা হচ্ছে ভেক্টর ডায়াগ্রাম। এখন এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখেন তো, এই I এর সাথে
48 এর সাথে অ্যাঙ্গেল কনসিডার করতে হইছে না জি, 0 ডিগ্রি মানে কি এটা ফেজে আছে জি স্যার এখানে তো 0 হবে v5 তো কোনো ইয়া নেই ওর রেফারেন্সে সমান করতেছে ভোল্টেজ 0 এখন এখানে বলা আছে কি কারেন্টের এখানে আবার কি বলা অ্যাঙ্গেল দাও তা কারেন্টের অ্যাঙ্গেলটা আমি কোথা থেকে পাবো কারেন্টের অ্যাঙ্গেল আমি কোন জায়গা থেকে বের করব এনি আইডিয়া এই যে আয়ের মানটা যেখানে বের করছি এখান থেকে কিভাবে বের করব এটা তো আমি আপনাকে বোঝানোর জন্য আমি দিলাম এই যে আমার এটা ফিগারে দেয়া আছে তো বোঝানোর জন্য আয়ের অ্যাঙ্গেল তো এখানে বাই করে দাও না কিভাবে বের করব কারো আইডিয়া আছে সাইন অফ মডেল কোশ্চেনটা পড়েন কোশ্চেনটা থেকে একটু আইডিয়া নেন যেখান থেকে অ্যাঙ্গেল বাই করতে পারবেন কি করে এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর হ্যাঁ ভেরি গুড ভেরি গুড তো আমার এখানে পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে কত 0.8 পাওয়ার ফ্যাক্টরের বেসিক ইয়া থেকে আমি cos θ = 0.8 বাই করতে পারি সো θ = cos ইনভার্স 0.8 কত আসে দেখেন তো ক্যালকুলেটর কারণ নাই এড থাকলে হবে 36.86 আমাকে বলেন তাহলে এটা ওই অ্যাঙ্গেল যে মাইনাস আর প্লাস দিল আগে এটা আপনি কেমনে বুঝলেন স্যার ল্যাগিং স্যার ল্যাগ করতেছে হ্যাঁ ল্যাগ করতেছে কারণ দেখেন ল্যাগ মানে পিছায় আছে এর জন্য মাইনাস আর লিড মানে আগায় আছে তখন প্লাস আচ্ছা ভেরি এতটুকু যদি আইডিয়া ক্লিয়ার হয়ে যায় তাহলে আমি এখান থেকে লিখতে পারি না আই এ যদি আমি অ্যাঙ্গেলের কথা চিন্তা করি 692.8 মাইনাস 36.86 ডিগ্রি অ্যাম্পিয়ার কোনো সমস্যা নাই এখানে লেখা নাই আমি লিখছি কোনো প্রবলেম নাই ওকে আচ্ছা এখন এই ফেজর ডায়াগ্রাম থেকে এখানে দেখেন ফেজর ডায়াগ্রাম থেকে আমি এটা লিখতে পারি না ফেজর ডায়াগ্রাম থেকে আমি ইজিলি ফেজর ডায়াগ্রাম থেকে যদি আমি বলি যে এই ভেক্টর ডায়াগ্রামের ইকুয়েশনটা আপনারা যোগ করেন এটা বাইর করার জন্য এই যে আমি যে এটা বাইর করছি কিভাবে বাইর করব খুবই সিম্পল এটা সব যোগ করে দেন না বাবা এই যে এতটুকু পর্যন্ত v5 আছে না v5 দিলাম তারপরে এই যে ia ra যে এক্সএস হ্যাঁ তারপরে হচ্ছে যে xs ia এখন xx এর ভ্যালু আপনি জানেন i এর ভ্যালুটা আমি বের করছি r এর ভ্যালু দেওয়া আছে xs এর ভ্যালুটা দেওয়া আছে j এর ভ্যালুটা আপনাকে অবশ্যই এখানে কনসিডার করতে হবে লিখতে হবে পুরাটা যখন আপনি বসাই দিবেন যে তখন আপনি ক্যালকুলেটরে বসাইলে আপনি কমপ্লেক্স ফর্মে নিয়ে যাবেন এটা কিন্তু j এর ভ্যালুটা আপনি লিখতে পারবেন না যাওয়ার পরে আপনি তখন এই ভ্যালুটা পাবেন সেটা পাবেন কত 532 5.3 ডিগ্রি ভোল্ট এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে আপনার করতে পারা উচিত যেহেতু আপনি এসি সার্কিট করে এসেছেন ঠিক আছে তো আশা করি আপনারা পারবেন যদি সমস্যা হয় নেক্সট ক্লাসে বলবেন আমি আপনারা হেল্প করবেন এখন দেখেন তাহলে আমাকে টার্মিনাল ভোল্টেজ কত আসলো 532 তাহলে আমার তো এখন 480 তে রাখতে হইলে টার্মিনাল ভোল্টেজ যদি এরকম হয়ে যায় তাহলে আমাকে 480 ভোল্টে রাখতে হইলে আমার ইয়ে সমান হওয়া লাগবে এইটা দেখেন টু কিপ দ্য টার্মিনাল ভোল্টেজ অ্যাট 480 ভোল্ট EA must be adjusted to 532 তার মানে কি টার্মিনাল আমার লোড চাপানোর কারণে আমার ভোল্টেজের উপর একটা এফেক্ট পড়ছে এখানে দেখেন তো কেন আমার লস হবে ইঞ্জিনিয়ারিং কোনো কিছু মুখস্থ না সব কিছুর একটা ব্যাখ্যা আছে সব কিছু কি ইনপুট করছেন কি ইনপুট দিবেন আপনি লোড চাপাইছেন ল্যাগিং লোড ডেফিনেটলি তাহলে আপনার পাওয়ার ফ্যাক্টর ল্যাগ কেন হবে ল্যাগ করার পরে দেখেন তো v5 বাইরে কমে গেলে v5 প্রাইমে চলে আসলো v5 প্রাইম যদি হয়ে যায় মানে কি 480 থেকে কমে গেছে এটা আর এটা কি হলো এটা বেড়ে গেছে 480 থেকে করে 432 চলে গেছে কারণ নো লোড কন্ডিশনে v5 আর ইয়ে তো একই বাট যখন আমি লোড চাপাই দিলাম আমার v5 টা কমে গেলে v5 প্রাইম হয়ে গেল এখন এটা গিয়ে e প্রাইম হয়ে গেল এখন আমার 480 কিন্তু নাই আর কিন্তু আমার e প্রাইমটা বেড়ে গেছে
এখন প্রাইমটাকে যদি বেড়ে গেছে মানে কি 504 থেকে 532 হয়ে গেছে লোডটা কমার পরে মানে টার্মিনাল ভোল্টেজটা মানে ইন্টারনালি ইনডিউসড ভোল্টেজ এখন লোড চাপানোর পর তাহলে আমার সেটা অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আমি কেমনে করে অ্যাডজাস্ট করতে পারি? আমাকে ফিল্ড কারেন্টকে বাড়াইতে হবে। ফিল্ড কারেন্ট বাড়লে তো আমার ফ্লাক্সের সংখ্যাটা বেড়ে যাবে। আমার ইলেকট্রিক ওই ফ্লাক্স বেশি কাট হলে আমার বেশি ইলেকট্রিসিটি ইনডিউস হবে, মানে বেশি ভোল্টেজ ইনডিউস হবে, তাই না? সো তখন আমাকে দেখেন 532 তো আমার আসছে, তাই না? আমি 532 এ যাই, আবার 500 তে গেলাম, 532 একদম চোখের দেখা এখানে ধরে নিলাম 532 একদম চোখের দেখা। আপনি যদি একদম না করেন যে না স্যার আমি বুঝতেছি না, আমার পক্ষে সম্ভব না, 200 রে মানে 100 থেকে 200 না, এটা তো অর্ধেক তো করতে পারবেন। ওরকম অর্ধেক করে চোখের আন্দাজ একটা সরে ফেলেন। তো চোখের আন্দাজ ধরে নিলাম, আমি এখানে ধরে নিলাম, চোখের আন্দাজ একটা ধরে নিলে এখানে আসে। আসার পরে দেখেন তো 5.7 বার ধরলাম, এই যে এটা 50, হ্যাঁ মানে 550, 10 20 30 32 ধরে নিলাম। জি স্যার 5.5 or 4 এরকম সামথিং এখানে ধরে নিলাম, এখানে আসবে 5.5 সামথিং আসবে, তাই না? জি স্যার। তাহলে আমার ফিল্ড কারেন্ট কত বাড়াইতে হবে? 5.5 IF prime is equal to 5.5 ampere। এখন মজার বিষয় হচ্ছে আমার ধরার মধ্যে ভুল আছে, জি স্যার। কারণ এখানে বইতে আছে 5.7। আচ্ছা আপনি যদি 5.5 দেন কোনো সমস্যা নেই, আপনার চোখে এখানে আমি তো ভুল করলাম জি স্যার। যে এটা এখন ধরার ক্ষেত্রে ভুল হয়ে গেছে, বাট ইটস ভেরি কনভিনিয়েন্ট একটা ভুল, এটা কোনো ভুল না, একটা এরর, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা আপাতত বইটাই লিখি না, আমরা 5.7 লিখি। ওকে ফাইন। সো এতটুকু পর্যন্ত বোঝা গেছে? জি স্যার। কোনো কনফিউশন আছে? নাম্বার সি পর্যন্ত যদি বোঝা যায় তাহলে নাম্বার ডি আমাকে কি বলছে? হাউ মাচ পাওয়ার ইজ জেনারেটর নাও সাপ্লাইং, হাউ মাচ পাওয়ার ইজ সাপ্লাইং টু দ্য জেনারেটর বাই দ্য প্রাইম মুভার, হোয়াট ইজ দ্য মেশিন ওভারঅল এফিশিয়েন্সি। আচ্ছা এর মধ্যে স্যার 3টা কোশ্চেন করছে। এখন খেয়াল করে দেখেন, আমি আপনাকে বলেন তো আমরা কি জানতাম মেশিনের একেবারে পাওয়ার ফ্লো যে ডায়াগ্রামটা, সেখানে আমরা যদি চলে যাই, আমি যদি বলি আগের এটা তো ইন্ডেক্টটা ওটা আমি লিখে আসছি, এটা আমার ইন্ডেক্ট। তো আগের যে ম্যাথটা, সেই ম্যাথের আগের যে আমরা পাওয়ার ফ্লো যে গ্রাফটা মনে আছে, ওইখানে যে পড়ছিলাম আমরা কি করছিলাম? পি আউট হ্যাঁ পি আউট is equal to √3 VLIL cos theta, তাই না? তাহলে আমরা এখানে থিটার ভ্যালু কত পাইছি? 36.87 বা 86 ডিগ্রি হোয়াটএভার ইট ইজ। তাহলে আমরা এখানে √3 বসাই, VL কত? 480 না? কারেন্ট কত সাপ্লাই দিছে? 1200 অ্যাম্পিয়ার লোড কানেক্ট করার পরে। এটা কিন্তু দেওয়া আছে এখানে কোশ্চেনে দেওয়া আছে। আর cos কত? যেটা আচ্ছা cos 36.86, তো এটা তো পুরোটা করে 0.80 আসে। 0.8 ক্যালকুলেশন করেন তো কত আসে দেখেন তো। স্যার ওইখানে তো দেওয়াই আছে স্যার। 0.8 স্যার। কিলো। ওকে, এখন একটা মেশিনের আমরা কি জানি, ওই পুরো গ্রাফটা যদি আমরা অ্যানালাইসিস করি, মানে ওই পাওয়ার ফ্লো গ্রাফটা আমরা কি লিখব? যতটুকু পাওয়ার আমি দিব P in is equal to what? এটা কিন্তু আমার P out। আচ্ছা এফিশিয়েন্সি আমরা কি জানি? এটা is equal to P out divided by P in into 100%। Is it clear? যদি আমরা এটা জেনে থাকি তাহলে আমরা এটাকে ইজিলি লিখতে পারবো কি? P ইনটা হচ্ছে আমার কি? P ইনটা হচ্ছে যেটা আমি পাইলাম প্লাস আমার যা লস, আর P আউটটা হলো যেটা আমি ব্যবহার করতেছি, লসটা তো ব্যবহার করতেছি না। সো দিস ইজ দ্য কেস, এইভাবে এফিশিয়েন্সি আমরা বাইর করি। সো P ইন ডেফিনেটলি P আউটটা আপনার কম হবে। P ইনটা হবে P আউট হচ্ছে অনেক বেশি হবে, কারণ লস অনেক বেশি না, মানে বেশি হবে, আর P আউট হচ্ছে কম হবে P ইনের থেকে। সো আমি যদি লসটা কাউন্ট করি আর P আউটটা কাউন্ট করি তাহলে তো আমি P ইনটা পেয়ে যাব। এখন আমার সম্ভাব্য লসগুলো কি? P আউটটা পেয়ে গেলাম, এটা হচ্ছে আমার একটা ইলেকট্রিক্যাল একটা লস আছে, তারপরে মেকানিক্যাল একটা লস আছে, আর এই গ্রাফ থেকে স্যার না গ্রাফ থেকে না, এই যে এখানে বলা আছে, এই যে এখানে বলা আছে
উইন্ডেজ লস, ফ্রিকশন লস, আর একটা হচ্ছে কপার কোর লস। হ্যাঁ, আর একটা হচ্ছে কোর লস। দেখাই তো তো এখানে আমি মেকানিক্যাল লসটার জায়গায় আমি হয়তোবা উইন্ডেজ লস এটা লিখি। তো এখন খেয়াল করেন পি আউট কত? 790 কিলোওয়াট, 98 কিলোওয়াট। ইলেকট্রিক্যাল লসটা আপনি জানেন না, উইন্ডেজটা কত? 40 আর কোরটা কত? স্যার 30। পি ইলেকট্রিক্যাল লসটা কেমন বের করব? পি ইলেকট্রিক্যাল লস আগে দেখেন তারপরে লেখেন, আমি লিখে দেব। আমরা ইজিলি বের করতে পারি I স্কয়ার R। হ্যাঁ তাই না? জি স্যার। এখন I স্কয়ার R দিলে তো এটা হবে না, কারণ এখানে তো একটা না, আপনার রোধ তো তিনটা ফেজ না, তিনটা ফেজ না, आंसर 3 করে দিন। 3 I স্কয়ার। এখন 3 I স্কয়ার কে কত? এটা ওই যে আগে যেটা বাইর করছি 698.82, এই যে AI এটাই তো আর্মেচারের কারেন্ট। জি স্যার ফার্স্টে তো তার সাথে। হ্যাঁ 3 এখানে লাইনে আনার কোনো প্রয়োজন নাই। 692.8 I স্কয়ার আর এ কত? 0.1 সরি 0.015 করেন কত আসে? 21.6 কিলোওয়াট। তাহলে এটা বসাই দেন। এখন অ্যাট লিস্ট এটা যোগ করেন, নিজেরা যোগ করেন, এটা যোগ করে দেখেন কত আসে। তার মানে দেখছেন আপনার আউটপুট ইনপুট আপনি এতটুকু শক্তিটারে দিবেন আর আউটপুট পাইছেন এটা। এখন শক্তিটারে কি দিবেন? শক্তি একটা টর্ক হিসেবে দিবেন, কি দিয়ে প্রাইম ওভার দিয়ে দিবেন। আচ্ছা তাহলে এটা থেকে এফিশিয়েন্সি বাইর করা যায় না? আউটপুট কত? 798 আর হলো 889.6 ইনটু 100%। কত আসে দেখেন। স্যার 89.7। 89.7 স্যার 89 সরি 89.7%। এটা হচ্ছে আপনার এফিশিয়েন্সি, ভালো এফিশিয়েন্ট মেশিন। এত এফিশিয়েন্সি পাওয়া যায় না আর কম, বেশ ভালো একটা efficiency। আচ্ছা 7.5। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। এতটুকু যদি হয়ে যায় নাম্বার 4টা দেখি, নাম্বার 4 হয়ে গেছে, 5টা দেখি। 5 এর বলছে এইখানে জাস্ট এখন বোঝানো হয়, if the generator load was suddenly disconnected from the line, what would happen to its terminal voltage? এখন খাস করে মনে করেন একটা সমস্যা হলো যে লোডটা চলে গেল, এখন সে সাথে সাথে খালি হয়ে গেল, তখন কি হবে? If the generator loads were suddenly disconnected the line, the current IF drop to 0, making EA is equal to V5. তখন কি হবে? কারেন্ট তো ড্রপ করে দিবে, মানে যখন লোড থাকবে না তখন তার আর্মেচার কারেন্ট নাই, IA 0। IA 0 হওয়ার কারণে ইন্টারনালি ভোল্টেজ আর মানে টার্মিনাল ভোল্টেজ এক হয়ে যাবে। সো EA is equal to V5 হবে। তখন কি হবে? দেখা যাবে আপনার টার্মিনাল ভোল্টেজ V5 আর ইন্টারনালি কিন্তু তখনও 532 হয়ে আছে, 532 হয়ে আছে। ওই ইমিডিয়েট টাইমটার কথা বলছি, আমি কিন্তু বলি নাই এটা এক সময় 480 আসবে, মানে একটা সময় খালি দেখতে ওই সময়টা আমি জানতে চাচ্ছি না। আমি বলতেছি যদি এখন ইমিডিয়েটলি এই কাজটা হয়ে গেল তখন কি হবে? তখন যেহেতু ইয়ে 532 হয়ে আছে, আপনার টার্মিনালে তখন 532 হবে। আচ্ছা কেন হবে বলেন তো? কারণ আপনি ফিল্ড কারেন্ট করে রাখছেন, এখন থেকে অ্যাডজাস্ট করে তখন 480 টানতে হবে, বুঝছেন? সেই রেটটা আবার আচ্ছা এখন ওরা আপনাকে 5 নাম্বার কোশ্চেনে বলছে যদি ফিল্ড কারেন্ট, আমি এটা দেখেন আপনি if the generator's load were suddenly, এই নাম্বারটা দেখেন, if the generator's load were suddenly disconnected from the line, what would happen to its terminal? এখন আপনি ওই 480 ভোল্ট পাওয়ার জন্য কি করছেন? এটাকে তার 532 হয়ে আছে, এখন ওইটাকে অ্যাডজাস্ট করার জন্য আপনি 480 পাওয়ার জন্য আপনি ওই ফিল্ড কারেন্ট 5.7 দিয়ে রাখছেন। এখন খাস করে মনে করেন
ডিসকানেক্ট হয়ে গেল। ডিসকানেক্ট কেমন হতে পারে? জেনারেটর থেকে বলতে পারেন কি কেন ডিসকানেক্ট? মনে করেন কি আকাশে বজ্রপাত হলো, তখন কি হইলো, মানে অনেক ঝামেলা টামলা ঝড় তো হইতেছে, ওই লাইনের মধ্যে কি করছে, বজ্রপাত না, আপনার লাইনের মধ্যে মনে করেন আপনার গাছ করে দিচ্ছে, লাইন পুরোপুরি শেষ। এখন লাইন পুরোপুরি শেষ হওয়ার পর এটা তো এখন লোড তো জিরো হয়ে গেছে। এখন তো যদি এরকম অবস্থা থাকে যে ট্রিপ করবে, তখন পাওয়ার প্ল্যান্ট কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে, তখন কিন্তু আপনার ওপেন সার্কিট ওই কন্ডিশনের কথা জানতে হচ্ছে। ওই ইনস্ট্যান্ট মুহূর্তে আপনার ফিল্ড কারেন্ট তো আপনি অলরেডি 5.7 দিয়ে দিয়েছেন। টার্মিনাল ভোল্টেজ মানে ইনডিউস ভোল্টেজ, ইন্টারনাল ইনডিউস ভোল্টেজ EA 532 হয়ে আছে। এখন আপনার যেহেতু নো লোড কন্ডিশন EA V5, তো তখন আপনি ওই টার্মিনালে কত পাবেন? 532 পাবেন, কারণ তখন আপনার লোড কানেক্টেড নাই। লোড কানেক্টেড না থাকার কারণে ওই ইন্টারনালি এই জায়গার সাথে এখানে যে এরকম ইয়া হয়েছিল ওটা তো আর নাই। তো তখন আপনার V5 আর EA লোডিং কন্ডিশনে যে রিঅ্যাক্ট্যান্সটা পরিলক্ষিত হয়, যখন লোড থাকে না তখন তো EA আর V5 তো একটা সেম জিনিস, তখন তো EA আর V5 সমান থাকবে। এখন আপনি এখানে IF 5.7 দিয়ে 532 করে এখানে তো 480 পাচ্ছিলেন। যখন এটা হুট করে কাট হয়ে গেল, কোনো লোড নাই, তখন এটা তো এটা হয়ে গেল, তখন তো আপনার কি হলো, এখানে 480টা পাবেন না, তখন তো এই 532টা এখানে পাবেন, তাই না? সেটাই বোঝাচ্ছে যে স্যার আমরা তো আগে ল্যাগ করতেছিল, এখন হচ্ছে ডিসকানেক্ট হওয়ার জন্য তো ল্যাগ করতেছিল, ল্যাগ লোকার কিছু না, তখন আপনি ওই ভোল্টেজটা পাবেন। সাপ্লাইতে তখন তো আপনার কোনো মানে লোডই নাই, মানে সেম পয়েন্ট যেহেতু সেম, সেহেতু সব জায়গায় একই থাকে। হ্যাঁ, ঠিক আছে, এই হলো একটা কথা। আর F নাম্বারটা খুবই ইজি, যদি আপনি C নাম্বারটা বুঝে থাকেন F নাম্বারটা পাবেন। এখন হচ্ছে সেম লোড আমি চাপাই, সেম লোড আমি সেম জিনিসই আমার থাকবে, সেম ডাটা, বাট আমি লোড চাপাই দিছি কোনটা? লিডিং। এখন 0.8 লিডিং, তখন কি হবে? ওই আগের মতো জিনিস থাকবে, হ্যাঁ আগের মতো জিনিস থাকবে, জাস্ট মাইনাসের জায়গায় অ্যাঙ্গেল মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে। এখন খেয়াল করে দেখেন, জাস্ট অ্যাঙ্গেলটা পরিবর্তন করার কারণে, লিডিং থেকে ল্যাগিং করার কারণে, ল্যাগিং থেকে লিডিং করার কারণে আপনার E এর ভ্যালুটা কিন্তু 451 হয়ে গেল। তার মানে therefore the internal generated voltage here must be adjusted to provide 451 volt if VT is to remain 480. So এখন আপনাকে কি করতে হবে? লিডিং লোডের ক্ষেত্রে আপনাকে তখন E এর ভ্যালুটাকে 451 তে রাখতে হবে যদি আপনি 480 ভোল্ট চান। তার মানে এখানে এখন আপনাকে এই কারেন্টটাকে কমাইতে হবে। কত কমাইতে হবে দেখেন, এখন 451, এইটা ধরলাম এখানে 50 আর 1 কাউন্ট না করি, এই এখানে আসলে দেখেন 4.1 সামথিং, এই হচ্ছে আপনার অবস্থা। তো দেখছেন যে লিডিং লাইনিং এর কত বড় একটা বিষয় আপনাকে বুঝতে হবে। তাহলে এখন কারেন্ট দিতে হবে, কমাই দিতে হবে, এখন কমাই দিতে হবে, কারণ এখন আপনার লিডিং হইতেছে। এটা খুবই একটা ইম্পর্টেন্ট এবং মজার একটা পার্ট, যে এই এফেক্টটা নিয়ে আপনি ইজিলি বুঝতে পারতেছেন। ওই যে গ্রাফটা, সেটাকে আপনি তাহলে স্যার আমার মানে ইউজার ক্ষেত্রে আমরা তো সব সময় লিডিং ইউজ করলে তো আমাদের সুবিধা বেশি, আমার সাপ্লাই কম দিলে আমি আউটপুটে। আচ্ছা, এখন লিডিং করলে আপনার সুবিধা বেশি, কিন্তু আপনার ইন্ডাস্ট্রিয়াল লোড 90% হচ্ছে আপনার ইন্ডাকশন, এটা তো ইন্ডাকটিভ লোড। এখন ইন্ডাকটিভ লোডই হচ্ছে বেশি, ইয়ার কম, ক্যাপাসিটি লোড কম। সারা দুনিয়াতে ইন্ডাকটিভ লোডই বেশি, ক্যাপাসিটি লোড কম। So therefore, actually, for improving the power factor, and most of the case, transmission line আমরা হচ্ছে আসলে ক্যাপাসিটি মানে মেইনটেইন ঠিক রাখার জন্য আমরা ক্যাপাসিটি লাইন ব্যবহার করি। এটা খুব মানে পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে এটা খুব একটা বিষয়, এটা আমরা আরেকটা হচ্ছে আমরা সিনক্রোনাস মোটরও ব্যবহার করি ম্যাক্সিমাম টাইম, বাট এটা খুবই মানে একটু ব্যয়বহুল হয়ে যায় ক্যাপাসিটি লাইনের তুলনায়, মেইনটেইন করাটা টাফ। আচ্ছা, আজকের ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, এটা কি বুঝতে পারছেন? এই ম্যাথটাকে চাইলে অনেকভাবে পরিবর্তন করা যায়। আমি চাইলে এই সিগন্যালটা দিয়ে বলতে পারি যে এই ফেজর ডায়াগ্রামটা আঁকে। সো বুঝতে পারছেন? আপনাদের নেক্সট ক্লাস আমার সাথে কবে?
টিউসডে যেহেতু স্যাটারডে ক্লাস আজকে নিলাম নেক্সট টিউসডে এই ম্যাথটার উপরে মানে এইটার উপরে আপনাদের ক্লাস স্টার্ট ফার্স্ট ক্লাস শুধু এই ম্যাথটার উপরে স্যার ক্লাস টেস্ট কি ছয়টা একটা ম্যাথের উপরে ছয়টা ম্যাথ এটা একটা ম্যাথ একটা ম্যাথ ওই ম্যাথটা করার পরে জাস্ট 10 থেকে 20 মিনিটের ক্লাস টেস্ট 20 মিনিটের ক্লাস টেস্ট হওয়ার পরে আপনাদের হচ্ছে আমি জাস্ট আপনাদের ক্লাস টাইম করা টিউসডে 11:30টায় আমি 10 মিনিট অপেক্ষা করব 11:40 আমি ক্লাস টেস্ট শুরু করব 12টার সময় ক্লাস শেষ তারপরে আমি ক্লাস টেস্ট কপি নিয়ে 5 মিনিট আপনাদেরকে রেস্ট দিয়ে আমি আবার ক্লাস শুরু করব ইজ ইট ক্লিয়ার জি স্যার আপনারা এটা আমি অলরেডি আজকে গ্রুপে জানিয়ে দিব গ্রুপে দিয়ে দিব আপনারা জি স্যার আমরা জানা দিচ্ছি আজকের ক্লাসের পড়া কি বুঝতে পারছেন জি স্যার